প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বইয়ের শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টার বা শর্ট টার্ম লাইবিলিটি চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটার দিক তাকাই, যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ম্যানেজমেন্ট 2015 সালে এই অঙ্কটা এসেছে। তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ার চেষ্টা করি, দ্য ক্রেডিট টার্মস ফর সাম অল্টারনেটিভ ফার্ম আর গিভেন বিলো। এখানে কিছু অল্টারনেটিভ দেওয়া আছে, যেমন এক্স, ওয়াই এবং জেড, এবং এগুলো সবগুলোর ক্রেডিট টার্মস দেওয়া আছে। তাহলে ক্রেডিট টার্মস দেওয়া আছে। এখন আমরা নিচে পড়ে দেখি, বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভস। এখানে প্রত্যেকটা ডিটারমাইনের হচ্ছে ডিসকাউন্ট বের করতে হবে, ক্যাশ ডিসকাউন্ট যেটা। এখন কথা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট কিভাবে বের করব। আমাদের টার্ম দেওয়া আছে, তাহলে ক্যাশ ডিসকাউন্ট এই টার্মগুলো হচ্ছে মানে হচ্ছে কি ট্রেড ক্রেডিট বের করা। তাহলে আমরা একটু ট্রেড ক্রেডিট বের করি। তাহলে এক্স এর ট্রেড ক্রেডিট যদি দেই, যে সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে এখানে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট, তাহলে আমরা যদি দেখি যে এক্স এর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে কত, 2। তাহলে আমরা 2 দিলাম, 100 মাইনাস 2, এবং সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। সিপি মানে ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড আছে কত, ক্রেডিট পিরিয়ড আছে 60, এবং ডিসকাউন্ট পিরিয়ড আছে 10। তাহলে আমরা 60 থেকে 10 বাদ দিলাম, এবং এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে 14.69%। এরপর যদি ওয়াইটা করি, ওয়াই যদি আমরা খেয়াল করি, সিডিআর সূত্র সেম, সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি। তাহলে আমাদের এটার ক্যাশ ডিসকাউন্ট আছে হচ্ছে 3। তাহলে আমরা দিলাম 3 এবং 100 মাইনাস 3। তাহলে এটার ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে কত, 80, এবং সরি, ক্রেডিট পিরিয়ড হচ্ছে 80 এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 15। তাহলে 80 মাইনাস 15 দিলাম আমরা। এটা যদি সমাধান করি তাহলে আমাদের আসে হচ্ছে 17.11%। এবার যদি জেটেরটা করি, তাহলে জেটেরটা হচ্ছে সিডিআর, একই সূত্র, 100 মাইনাস সিডিআর ক্যাশ ডিসকাউন্টেড সিপি মাইনাস ডিপি। তাহলে এটার ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে কত, 20, এবং ক্রেডিট পিরিয়ড হচ্ছে 70, আর সিডিআর হচ্ছে 2। তাহলে আমরা যদি এইটা বসাই অঙ্কটা করি, তাহলে আমাদের আসে কত, 14.69%। এখন বলছে যে 2 নম্বরটা যদি পড়ি, দ্য ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন টু রেজ শর্ট টার্ম ব্যাংক লোন 13%, শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার অর নট। মানে এই ফার্মের কাছে আলাদা একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাংক লোন, যেটার হার কত, 13%। এখন আমাদের বলছে যে আমরা কি 13%ই নিব, না ব্যাংক ডিসকাউন্ট রেটটা নিব, মানে এই ব্যাংক ডিসকাউন্ট রেটের অফার গ্রহণ করব কিনা। তাহলে এটা করার ক্ষেত্রে আমরা ছোট একটা টেবিল করি, যে টেবিল, ডিসিশন টেবিল, অল্টারনেটিভ দিলাম এক্স ওয়াই জেড, কস্ট অফ ট্রেড ক্রেডিট, যার যেটা রেট আসছে সেটা বসাই দিলাম, এই যে উপরে যে রেটগুলো আসছে। এবার কস্ট অফ ব্যাংক লোন হচ্ছে প্রত্যেকটা 13%-এর সাথে তুলনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কস্ট অফ ব্যাংক লোনের সবগুলো অপশনই ভালো, তাহলে বেস্ট অল্টারনেটিভ হবে সবগুলোই হচ্ছে ব্যাংক লোন। এরপর যদি আমরা তৃতীয় রিকোয়ারমেন্টে দেখি, যে হোয়াট উড বি দ্য ডিসিশন ইন রিকোয়ারমেন্ট 2, মানে রিকোয়ারমেন্ট 2টা আবার করতে হবে, কিন্তু বলছে ইফ অ্যাকাউন্টস পেয়েবল আর স্ট্রেসড বাই 30 ডেজ। স্ট্রেসের মানে হচ্ছে টেনে বাড়ানো, স্ট্রেসের মানে হচ্ছে টেনে বাড়ানো, কতদিন বাড়বে, 30 ডেজ। তার মানে আমার যে এই ক্রেডিট পিরিয়ড আছে 60, 80, 70, প্রত্যেকটা 30 ডেজ করে বেড়ে যাবে। মানে ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবলের যে টাইমটা আছে, এই টাইমটা 30 ডেজ করে স্ট্রেস টেনে বাড়াইতে হবে। তাহলে 60-এর সাথে 30 যোগ হবে, 80-এর সাথে 30 যোগ হবে, এবং 70-এর সাথে 30 যোগ হবে। তো আমরা যদি তাহলে কি করতে হবে, এই যে আমরা 1 নম্বরে যেগুলো করেছি এপিআর, এই সবগুলো এপিআর আমাদের নতুন করে করতে হবে, এবং আবার 13%-এর সাথে তুলনা করতে হবে। তো চলেন আমরা দেখি যে নতুন করে কিভাবে করা যায়। তো আমরা লিখি, if accounts payable stretched by 30 days, the payment are made alter 30 days, therefore cost of trade credit would be, মানে cost of trade credit তাহলে কত হবে। তাহলে আমাদের যে এপিআর আছে, তাহলে সিডিআর তো সেমই থাকবে, 100 মাইনাস সিডিআর, শুধু আমাদের কি চেঞ্জ হবে, শুধু আমাদের চেঞ্জ হবে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 60, এখন কত হবে, 60 আর 30 90। আর উপরে যে এই যে আমরা 1 নম্বরে যা করেছি এইটা, আর নিচের যেটা করব সেটা সেম থাকবে, শুধুমাত্র এই যে 60 আছে, এই 60 এর জায়গায় কত হবে, 90। তো এইভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসে 9.18%। এরপর যদি আমরা ওয়াইডটা করি, সব সেম থাকবে। ওয়াইড হচ্ছে আগে সিপি ছিল কত, ক্রেডিট পিরিয়ড ছিল 80, এখন হবে 80 আর 30 110। তাহলে আমাদের এই যে 80 আর 30 কত হয়েছে, 110 হয়েছে। আপনারা শুধু এই ক্রেডিট পিরিয়ডটাকে চেঞ্জ করে অঙ্কটা সমাধান করবেন, তাহলে আসে আমাদের 11.72%। এবং এপিআর জেটে যদি আমরা যাই,
সব সেম থাকবে, আগে যা করেছি 1 নম্বরে যা করেছি সব সেম থাকবে, শুধু আমাদের কত ছিল 70 ডেজ ছিল, তাহলে 70 এর সাথে আরো 30 কি হবে যোগ হবে, তাহলে 100 হবে জেটে। তাহলে আমরা যদি জেট দেখি, হ্যাঁ এই জেটে 100 দিয়ে সমাধান করা হয়েছে, তাহলে আমাদের সে 9.18%। এখন দেখেন আমাদের আগে কত ছিল, আহ, আগে ছিল অনেক বেশি বেশি, যেমন আগে 14.69 ছিল, 17.11 ছিল, 14.69 ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9.18, 11.72 এবং 9.18%। এখন যদি আমরা তুলনা করি, তাহলে এটা ডিসিশন টেবিল না করেও শুধু একটা কমেন্টস এর মাধ্যমে সমাধান করা যায়। তো আমরা যদি কমেন্ট করি যে in this case, in light of 30% cost of bank, recommended research in part 2 would be give up the discount because the cost of giving up the discount would be less than the interest cost from the bank। মানে এখন যদি এই 30 ডেজ করে বাড়ানো হয়, তাহলে আমরা আসলে ব্যাংক লোনটা যে 13% ছিল সেটা না নিয়ে এখন এই ডিসকাউন্ট অফারটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এখন 13%-এর নিচে সবগুলো ট্রেড ক্রেডিট এসেছে। এই ছিল আমাদের অঙ্কের সমাধান। চলেন আমরা অন্য একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, যে আর কোম্পানি লিমিটেড নিডস 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল, ফলোইং 3 অল্টারনেটিভ মোডস অফ ফাইন্যান্সিং আর অ্যাভেলেবেল। মানে আর কোম্পানি 40 লাখ টাকার কার্যকরী মূলধন প্রয়োজন এবং তার কাছে 3টা বিকল্প আছে। তো প্রথমে যদি দেখি যে ফরগো ক্যাশ ডিসকাউন্ট, পে অন দ্য ফাইনাল ডিউ, 15 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাড়টা এবং 45 দিনের ভিতর পরিশোধ করাই লাগবে। এখন আমরা যদি নিচের দিক দেখি যে আসলে কি করতে বলেছে, যে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড ওয়াই, মানে কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। এটা ক্ষেত্রে আমরা একটা যে কাজই করি সেটা হচ্ছে আমরা ইয়ার নির্ণয় করি। তো প্রথমে আমরা টার্ম দেখতেছি, তো টার্ম দেখলে আমাদের কি করতে হবে, টার্ম দেখলে আমাদের ট্রেড ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা ট্রেড ক্রেডিট নির্ণয় করি ডিকোড মান দিয়ে কস্ট অফ ট্রেড ক্রেডিট, we know that ER সমান সমান 1 plus R power n minus 1 into 100। তো এখানে আর এর মান কিভাবে বের করে, আর এর মান হচ্ছে আমরা যে এপিআর এর সূত্র দিয়েছিলাম ট্রেড ক্রেডিট, সেটার প্রথম অংশ হচ্ছে আর এর মান এবং দ্বিতীয় অংশ হচ্ছে এন এর মান। তাহলে আর এর প্রথম অংশ হচ্ছে কোনটা, আর সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস সিডিআর। তাহলে আমাদের ক্যাশ ডিসকাউন্ট কোনটা, এই যে 3%। কোনটা, এই যে আমরা 3% বারটা পাবো, এই তিনটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে আমরা দিলাম 3% ক্যাশ ডিসকাউন্ট এবং এটা করার পর আমাদের আসে 0.0309। এরপর হচ্ছে এন হচ্ছে কি, এন হচ্ছে 360 সিপি মাইনাস ডিপি, মানে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড কোনটা, ক্রেডিট পিরিয়ড হচ্ছে এই যে 45 দিনের ভিতর পরিশোধ করলে যেটা, এটা ক্রেডিট পিরিয়ড, এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে এই যে 15। তাহলে আমরা ক্রেডিট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড দেওয়ার পর এটা 12 টাইমস আসে। তারপর যদি আমরা এখানে এটা মানটা বসাই দিই এবং মান পাওয়ার দেওয়ার পর যদি 1 থেকে মাইনাস করি, তাহলে আমাদের আসে 44.1%। এরপর যদি দ্বিতীয়টা আমরা একটু পরে দেখি, যে ব্রো টাকা 50 লাখ অ্যাট 14% ইন্টারেস্ট মেইনটেনিং 15% কম্পেনসেটিং ব্যালেন্স। এখানে ব্যাংক থেকে ব্রো মানে হচ্ছে ধার, আর ধার অবশ্যই ব্যাংক থেকে করা হয়, তার মানে এটা ব্যাংক লোনের একটা তথ্য। আমাদের 50 লাখ টাকা ব্যাংক লোন করব, যেটা সুদের হার হচ্ছে কত 14% এবং কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 15% রাখতে বলছে। এরপর নিচের এই অংশটা যদি আপনি একটু পড়ে দেখেন, যে বলছে যে ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স, তার মানে এটা কিন্তু ডিসকাউন্ট বেসিসের অঙ্ক, এটা নর্মাল ব্যাংক লোনের মেথড না। কারণ আমরা বলছি তিনটা কথা, প্রথম কথা হচ্ছে ডিসকাউন্ট বেসিস যদি বলা থাকে, তার দ্বিতীয় কথা বলছি ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স যদি বলা থাকে, তৃতীয় কথা হচ্ছে ব্যাংক ডিরেক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স এর কথা বলা থাকে, যেটা প্রথম ক্লাসে আমরা দিয়ে দিয়েছি, রুলসগুলো দেখে আসবেন। তাহলে এই তিনটা কথার যে কোনো একটা কথা থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা কি, এটা ডিসকাউন্ট বেসিস। আর ডিসকাউন্ট বেসিসে কি হয়, নর্মাল মেথডে যেটা করি সেটা থেকে ইন্টারেস্ট কি করি, আমরা মাইনাস করি। তাহলে আমরা চলেন দেখি যে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, উই নো দ্যাট ইয়ার ইন্টারেস্ট লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট আমরা নিচ থেকে মাইনাস করলাম, এটা হচ্ছে ডিসকাউন্ট বেসিসে করা হয়। আর যদি নর্মাল মেথডে করা হয় তাহলে এই ইন্টারেস্ট আমরা নিচ থেকে মাইনাস করতাম না, এই হচ্ছে পার্থক্য। ওই তিনটা কথা থাকলেই বুঝবেন যে ডিসকাউন্ট মেথডের অঙ্ক এটা।
তো আমরা যদি লোনটা জানি, লোন কত নিয়েছি আমরা ব্যাংক থেকে 50 লাখ টাকা, ইন্টারেস্ট সুদের হার কত দেখলাম আমরা, সুদের হার হচ্ছে 14%। তাহলে 14% দিলাম আমরা 50 লাখের 14% এ 7 লাখ আসে, এবং সিবি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, কম্পেনসেটিং ব্যালেন্স হতে বলছে আমাদের 15%, তাহলে 7,50,000। এখন যদি এইগুলো আমরা বসাই প্রথমে বিয়োগ করব, বিয়োগ করে যদি পরে ভাগ করি, তাহলে আমাদের আসে 19.72%। এখন অঙ্কে আমার একটা তথ্য অ্যাড করা ছিল, আমরা যদি পড়ি যে ফার্দার অ্যাজামিং দ্যাট দ্য ফার্ম উড প্রিফার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিং প্রোভাইডেড দ্য এডিশনাল কস্ট অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন 2.5% পার অ্যানাম। মানে এইটা বলছে যে ব্যাংক নমনীয় খরচ আকারে আরো 2.5% অতিরিক্ত হিসাবে যুক্ত করবে, কোথায়? ব্যাংক লোনের সাথে প্রতি বছর। তাহলে এই 2.5% যদি অতিরিক্ত যোগ করি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের ব্যাংক রেটটা বের হয়েছে, এটার সাথে 2.5% যোগ দিতে হবে। তো আমরা যদি লিখি as flexibility charge 2.5% per year for the bank loan has been maintained, 2.5% should be added with 19.72%, মানে যেটা এই মাত্র বের হয়েছে এটার সাথে যোগ হবে। So the actual cost of bank loan will be 22.22%। একদম সহজ ছিল, সমস্যা নেই। তো পরবর্তীতে যদি আমরা লাস্ট দেখি যে আমাদের কি করতে বলছে, যে ইস্যু টাকা 44 লাখ 6 মান্থ কমার্শিয়াল পেপার টু নেট 40 লাখ। তাহলে আমরা জানি প্রাথমিক প্রাইসটা হচ্ছে ফেস ভ্যালু থাকে, আর এটা একটা কমার্শিয়াল পেপারের অঙ্ক, মেয়াদ হচ্ছে 6 মাস, এবং সেলস ভ্যালু কত? সেলস ভ্যালু হচ্ছে 40 লাখ টাকা। তো আমরা যদি দেখি যে সূত্রটা বসাই, তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপার EIR 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে সূত্র হচ্ছে ওই যে এপিআর এর যে প্রথম অংশ সেটাই আর, এবং পরের অংশ হচ্ছে n। তাহলে এফবি মাইনাস এসবি এনএসবি। তাহলে এফবি হচ্ছে কত? 44 লাখ, আর এসবি হচ্ছে কত? 40 লাখ। আর যেহেতু এই অঙ্কে কোনো কস্ট নাই, তাহলে এসবি আর এনএসবি সেম থাকবে। তাহলে এটা বের হয় 0.10, এবং 360 ভাগ এমপি। এমপি হচ্ছে কি? ম্যাচুরিটি পিরিয়ড। এই অঙ্ক 6 মাসের, তাহলে আমরা যদি প্রতি মাসে 30 দিন ধরি, 6 মাসে 180 দিন হয়। তাহলে 180 দিন হলো আমাদের, এটাকে যদি ভাগ করি 2 টাইমস আসে, তারপর যদি আমরা মান বসাই এটাকে ক্যালকুলেশন করলে আসে 21%। এখন দেখেন আমাদের প্রথমটা আসছে 44%, পরেরটা হচ্ছে 22.22%, পরেরটা হচ্ছে 21%। তাহলে আমাদের আসলে বেস্ট অল্টারনেটিভ কোনটা? তাহলে আমাদের বেস্ট অল্টারনেটিভ যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? ডিসিশন টেবিল করতে হবে। মোড অফ ফাইন্যান্সিং আমরা লিখলাম, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ কমার্শিয়াল পেপার, এআই লিখলাম, সবকটার মান বসাইলাম, এবং সবচেয়ে কম কোনটা? কস্ট অফ কমার্শিয়াল পেপার। তাহলে এটি হচ্ছে আমাদের বেস্ট অল্টারনেটিভ। আপনারা যদি নিচে লিখে দেন, দ্য টেবিল শোজ দ্যাট কস্ট অফ কমার্শিয়াল পেপার ইজ লো, সো দ্য ফার্ম উইল প্রিফার টু দিস অল্টারনেটিভ। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।